সবাইকে স্বাগত আমাদের চ্যানেল নোটবুকে। আমি অরূপ। আজ আমরা আলোচনা করব মহাবিদ্রোহ। তো চলো এক ঝলকে দেখে নিয়ে আমাদের আজকের পড়ার বিষয়বস্তুগুলো স্টেপ বাই স্টেপ। তো এই মহাবিদ্রোহ জানতে গেলে আমাদের দরকার 1857 সালের একটু পেছনের ইতিহাস, অর্থাৎ যখন ঠিক 1757 সালে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজরা ভারতবর্ষের রাজনীতিতে প্রত্যক্ষভাবে যোগদান করে। তো পলাশির যুদ্ধের আগে অর্থাৎ পলাশির যুদ্ধের পিছনে তখনই কিন্তু ভারতবর্ষে ইংরেজদের আনাগোনা ছিল, কিন্তু তখন তারা শুধুমাত্র বণিক ছিল। কিন্তু পলাশির যুদ্ধে জয়লাভের পরেই তখন এরা আস্তে আস্তে বণিকের মানদণ্ডে আস্তে আস্তে রাজদণ্ডে পরিণত হতে শুরু করে। তো যখন ইংরেজরা ভারতবর্ষে রাজনীতিতে প্রত্যক্ষভাবে প্রবেশ করতে শুরু করলো, তখন ওরা ভারতবর্ষের বিভিন্ন স্থান আস্তে আস্তে তারা তাদের দখলে আনতে শুরু করলো। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে ইংরেজরা কিন্তু আমাদের এখানে বাণিজ্য করতে এসেছিল, কিন্তু যখন এরা দেখলো যে ভারতবর্ষ প্রচুর মণিমাণিক্যে ভরা, ভারতবর্ষের প্রচুর সম্পদ, তখন ওরা কি করলো, ভারতবর্ষদের থেকে যত সম্ভব ভারতীয়দেরকে অত্যাচার করে তাতে ভারতের থেকে বিভিন্ন দ্রব্যাদি, বিভিন্ন মণিমাণিক্য, বিভিন্ন টাকা পয়সা লুট করে তারা তাদের দেশে পাঠাতে শুরু করলো। কিন্তু এইগুলো করতে গিয়ে এরা কি করলো, আমাদের ভারতবর্ষীদের বা ভারতবর্ষের মানুষদের উপর ব্যাপক আকারে অত্যাচার করতে শুরু করলো, যার ফলে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে মানুষের মধ্যে এই বণিক সম্প্রদায় ইংরেজদের নিয়ে একটা ক্ষোভ হতে দেখতে পাওয়া যায়, যার ফলশ্রুতি রূপে 1857 সালের মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহ যদি আলোচনা করি কারণগুলি, তাহলে মহাবিদ্রোহের পিছনে কোনো নির্দিষ্ট একটি কারণ ছিল না, একাধিক কারণের পুঞ্জীভূত রূপ হলো এই মহাবিদ্রোহ। তো আমরা আজকের এই ভিডিওতে মহাবিদ্রোহের কারণগুলিকে প্রধান 4টি ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগ আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো দেখো এখানে যে কারণ 4টি কারণ আমরা বললাম একটু আগে, সেই কারণটি একটি হলো রাজনৈতিক কারণ, একটি অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক। তো প্রথম আমরা রাজনৈতিক কারণগুলো আলোচনা করব। রাজনৈতিক কারণগুলির মধ্যে প্রথম এবং যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ, সেটি হলো সত্ত্ব বিলোপ নীতির ব্যবহার। এই নীতিটি কি ছিল? লর্ড ডালহৌসি তিনি বলেছিলেন, তিনি একটি ঘোষণাপত্র করেন বা তিনি একটি ঘোষণা করেন যে কোনো দেশীয় রাজা অর্থাৎ ভারতবর্ষের কোনো রাজা যদি অপুত্রক অবস্থা, অপুত্র বলতে কি, যদি নিজস্ব কোনো পুত্র সন্তান না থাকে, সেই অবস্থা যদি মারা যান, তাহলে সেই রাজ্যটি বা সেই অঞ্চলটি হয়তো ইংরেজদের দখলভুক্ত হবে। এবং এই নিয়ম প্রয়োগ করে তারা সাতারা, সম্বলপুর, কর্ণাটক, ঝাঁসি সহ প্রভৃতি বা প্রমুখ রাজ্যগুলিকে এরা দখল করে নেয়, যার ফলে সে অঞ্চলগুলির রাজা, রাজন্যবর্গের বা প্রজারা তারা হচ্ছে ইংরেজের উপরে ক্ষুব্ধ হয়েছিল। রাজনীতির মধ্যে দুই নম্বর যেটা গুরুত্বপূর্ণ, এই সময় ছিল দ্বিতীয় পেশোয়া বাজিরাওয়ের দত্তক পুত্র ছিলেন নানা সাহেব। তো ইংরেজরা করতো কি, নানা সাহেবকে বাৎসরিক একটা ভাতা প্রদান করতো ইংরেজরা, পাশাপাশি নানা সাহেব পেশোয়া পদে নিযুক্ত ছিলেন। কিন্তু ইংরেজরা কি করলো, নানা সাহেবকে তাকে বাৎসরিক ভাতা দেওয়া থেকে বন্ধ করে দিল এবং পাশাপাশি তাকে পেশোয়া পদ থেকে তাকে চ্যুত করে ফেললো, যার ফলে নানা সাহেব প্রচন্ড ক্ষুব্ধ হয়। এবং নানা সাহেব ছিল তৎকালীন সময় সেই অঞ্চলের একজন প্রভাবশালী এবং জনদরদী, প্রজা হিতৈষী একজন সম্রাট ছিলেন, এবং যার ফলে কি হলো, সমগ্র অঞ্চলের মানুষরা কিন্তু ইংরেজদের উপরে ক্ষুব্ধ হয়ে যায়। 3 নম্বর মোস্ট গুরুত্বপূর্ণ যেটা এবং রাজনৈতিকের মধ্যে শেষ যে পয়েন্টটি, 3 নম্বর যেটা বললাম, 3 নম্বর হচ্ছে এই সময় দিল্লিতে অবস্থিত মুঘলদের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহকে তাকে ক্ষমতা থেকে চ্যুত করে ইংরেজরা, যার ফলে সমগ্র ভারতবর্ষের মানুষেরা, মূলত মুসলিম সম্প্রদায় কিন্তু ইংরেজদের উপর এরা ক্ষুব্ধ হয়েছিল। তাহলে আমি আরেকবার রিভাইজ করি। তাহলে প্রথম কি বললাম, যে রাজনৈতিকের প্রথমে কারণ ছিল সত্ত্ব বিলোপ নীতি, সত্ত্ব বিলোপ নীতি, সত্ত্ব বিলোপ লিখলাম। 2 নম্বর ছিল কি, নানা সাহেবকে পেশোয়া থেকে চ্যুত করা, অর্থাৎ নানা সাহেব সংক্রান্ত। নানা সাহেব। এবং 3 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, কি বললাম, দিল্লির মুঘল সম্রাটকে তাকে সিংহাসন থেকে চ্যুত করা, অর্থাৎ কি মুঘল সম্রাটটা লিখে দিলাম। তো এই গেল আমাদের রাজনৈতিক কারণগুলি। এইবার 2 নম্বর যেটা অর্থনৈতিক কারণ, খুবই গুরুত্বপূর্ণ কারণ ছিল এই অর্থনৈতিক কারণ। দেখো এই সময় যখন ইংরেজরা ভারতবর্ষে এসেছিল, ওরা ছিল বণিক, ওদের প্রধান এবং সবথেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল ভারতের থেকে যতটা বেশি সম্পদ তাদের দেশে নিয়ে যাও।
এবং ভারত থেকে কাঁচামাল ওই দেশে নিয়ে গিয়ে ওই দেশ থেকে উৎপন্ন দ্রব্যাদি ভারত দেশে বিক্রি করা। স্বাভাবিক কারণে, তবে একদম সিম্পল একটা ব্যাপার, দেশটা ইংরেজরা রাজত্ব করছে, ইংরেজরা বণিক ইংরেজরা, তাহলে সাধারণভাবে দেখা গেল কি এই ক্ষেত্রে ইংরেজদের উপর কোনো ব্যবসায়িক কোনো ট্যাক্স ছিল না, অর্থাৎ তারা সম্পূর্ণ শুল্ক মুক্ত ভাবে তারা ভারতবর্ষে ব্যবসা করত। কিন্তু অপরপক্ষে যারা ভারতীয় অর্থাৎ যারা দেশীয় শিল্পপতি বা যারা যারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কিন্তু হিউজ পরিমাণ অর্থাৎ তাদেরকে প্রচুর পরিমাণে কর দিতে হতো, যার ফলে দেশীয় শিল্প সংস্থা বা দেশীয় বণিকেরা কখনোই এই ইংরেজদের সাথে কিন্তু পেরে উঠতে পারতো না, যার ফলে ভারতীয় সমাজ বা ভারতীয় শিল্প আস্তে আস্তে রুগ্ন হতে শুরু করে। এটা গেল তাহলে আমাদের দেশীয় শিল্প, দেশীয় শিল্পের ক্ষতি। অর্থনীতির দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ কারণ, এই সময় দাক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতে একটা কৃষি ব্যবস্থা চালু, তাকে বলে রায়তওয়ারি বন্দোবস্ত, তাকে বলা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। তো রায়তওয়ারি বন্দোবস্ত চালু হওয়ার ফলে দক্ষিণ ভারতে বা দাক্ষিণাত্যে মূলত মাদ্রাজ এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলে সেখানকার রাজস্ব অর্থাৎ ভূমি রাজস্ব 30 থেকে 40 গুণ বৃদ্ধি পায়। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে কৃষকেরা উৎপন্ন ফসল বাড়িতে নিতে পারতো না, তার উৎপন্ন ফসল তারা সরাসরি ইংরেজ কোষাগারে গিয়ে জমা করতো। তো এর মতো অবস্থায় কি আমাদের কৃষক সম্প্রদায় দাক্ষিণাত্য কৃষি সম্প্রদায় কিন্তু ব্যাপকভাবে এরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। তাহলে একটি রায়তওয়ারি বন্দোবস্তের কুফল। অর্থনীতির মধ্যে তৃতীয় এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আরেকটি হলো, সেটি হলো এই সময় ডালহৌসির ইনাম কমিশন, ডালহৌসি একটা কমিশন চালু করে যাকে বলে ইনাম কমিশন। এই ইনাম কমিশনের ফলে শুধু বোম্বাই প্রদেশে প্রায় 21,000 জমিদার তারা জমিদারটা হারিয়ে ফেলে। এমনকি সব থেকে এই আমাদের মহাবিদ্রোহের সব থেকে প্রাণ কেন্দ্র যাকে বলে অওধ বা যাকে বর্তমানে অযোধ্যাতে বলা হচ্ছে 21,000 জমিদার তার নিজস্ব জমিদারটা হারিয়ে ফেলে। তো জমিদারটা হারানোর ফলে কি ঘটনা, তাদের কাছে কোনো পুঁজি ছিল না, তারা জমিদার বংশের লোক, তারা ভিক্ষা করতে পারতো না, তাদের মান সম্মান লাগতো, যার ফলে এই সমগ্র জমিদার বংশ বা সমগ্র জমিদার একটা ফ্যামিলি, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জমিদাররা কিন্তু ইংরেজদের বিরুদ্ধে এরা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। অর্থাৎ কি ইনাম কমিশনের কুফল। কমিশন। এইবার আসছি আমরা 3 নম্বর পয়েন্ট, সামাজিক কারণ। সামাজিক কারণ, এইখানে একটা দুটো ঘটনা ঘটে যায়। আমাদের ভারতবর্ষে ইংরেজরা কিন্তু যে দুটি খুব সামাজিক এবং খুবই গুরুত্বপূর্ণ দুটো কাজ করেছেন তার মধ্যে একটা সতীদাহ প্রথা বন্ধ, একটা ছিল বিধবা বিবাহ প্রচলন। কিন্তু এই দুটি কাজ আমাদের ভারতবর্ষের সমাজের পক্ষে অবশ্যই সুখদায়ক ছিল, কিন্তু হলো কি যারা ভারতবর্ষ অর্থাৎ যারা হিন্দু লোকরা ছিল, যারা গোড়া হিন্দু, যারা রক্ষণশীল হিন্দু, তারা কিন্তু এই সামাজিক পরিবর্তন ইংরেজদের দ্বারা হয়েছে এটা কিন্তু তারা মেনে নিতে পারেনি। ফলে গোড়া এবং রক্ষণশীল হিন্দুরা এই ইংরেজদের বিরুদ্ধে গিয়ে তারা অস্ত্র ধারণ করেছিল। এটা ছিল সামাজিক কারণ। তাহলে এখানে হচ্ছে কি সতীদাহ প্রথা, সতীদাহ ও বিধবা বিবাহ। এবার সে সামরিক। দেখো সামরিক ব্যাপারটা কি জিনিস। সামরিক হচ্ছে কি আমাদের দেখা গেছিল যত রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল তৎকালীন সময় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভারতীয় সেনারা যোগদান করত, কিন্তু যোগদান করলেও তারা কিন্তু তাদের পর্যাপ্ত ভাতা কিন্তু তারা পেত না, যার ফলে এরা ক্ষুব্ধ উঠেছিল। তাহলে কি ভাতা সংক্রান্ত একটা বিষয় হয়েছিল। আর একটা যেটা গুরুত্বপূর্ণ, এই সময় আমাদের ভারতবর্ষে হিন্দুদের মধ্যে একটা প্রথা ছিল যে যদি কোনো হিন্দু সমুদ্র পার করে অন্য কোথাও যায় যুদ্ধের কারণে বা অন্য যে কোনো কারণে, সেই ক্ষেত্রে তার জাতের অবনমন ঘটবে। কিন্তু ইংরেজরা তো এসব কিছু মানতো না। তারা করতো কি, তারা হিন্দু এবং মুসলিম উভয়কেই দেশের বাইরে অর্থাৎ সমুদ্র পারাপার করে অন্য দেশে গিয়ে যুদ্ধ করতে পাঠাতো, যার ফলে কিন্তু হিন্দুরা এই জাত ক্ষয়ের একটা ভয় পেয়েছিল। এই ভয়ের থেকে তাদের কিন্তু এই হচ্ছে কি ইংরেজদের বিরুদ্ধে একটা বিদ্রোহ মনোভাব এদের তৈরি হয়। এবং খুব তাহলে হলো কি একটা হচ্ছে সমুদ্র পার সংক্রান্ত এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, একটু হাসি টাইপের একটা পয়েন্ট। এই সময় আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা কিছু মনীষী,
কিছু গোসাই টাইপের লোকেরা এরা একটা প্রচলন করে, একটা মতবাদ প্রচলন করে কি, যে তারা গণনা করেছিল যে পলাশির যুদ্ধের 100 বছরের মধ্যে নাকি মহাবিদ্রোহ এমন একটা বিদ্রোহ হবে যার ফলে ইংরেজরা আমাদের দেশ থেকে চলে যাবে। তো এই সময় অনেক ভারতীয় বা অনেক সৈনিকরা ভেবেছিল এটাই বোধহয় সেই সুবর্ণ সময়, যে সময়টায় ওই ঐতিহাসিক বা ওই গণিতক ওই গোসাইরা বলেছিলেন, যার ফলে তারা কিন্তু একত্রিত হয়েছিল এই বিদ্রোহের জন্য। তো এই যে কারণগুলি, এই কারণগুলি কিন্তু প্রত্যেকটা কারণ একে অপরের সঙ্গে মিশে গিয়ে একটা বিরাট একটা আকার সৃষ্টি করে, যার ফলশ্রুতি রূপে হয় আমাদের মহাবিদ্রোহ। তো এই কারণগুলি যেগুলো বললাম, এছাড়াও একটা গুরুত্বপূর্ণ কারণ যাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কারণ বলে বলা হয়। প্রত্যক্ষ কারণ, এটা কি, এই সময় ইংরেজরা একটা নতুন ধরনের রাইফেল আমদানি করে যাকে বলা হচ্ছে এনফিল্ড রাইফেল। এবং এই এনফিল্ড রাইফেলের যে গুলি করতো, গুলিটি একটা কার্তুজ দ্বারা মোড়া থাকতো। এই সময় একটা গুজব রটে যে কার্তুজটি নাকি গরু এবং শুকর উভয়ের মাংস এবং চর্বি নির্মিত বা চর্বি মিশ্রিত ছিল ওই কার্তুজটি, যার ফলে ধর্মনাশের ভয়তে হিন্দু এবং মুসলিম উভয় সম্বন্ধের লোকেরা কিন্তু এই কার্তুজ কাটতে অস্বীকার করে এবং এই কার্তুজটি দাঁত দিয়ে কাটতে হতো। কিন্তু এগুলো তো ইংরেজদের কোনো ব্যাপার ছিল না, কারণ ইংরেজ ছিল হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। তো এরা যখন ভারতবর্ষে সৈনিকদের উপর জোর করে তখন কিন্তু সৈনিকরা ক্ষোভে ফেটে পড়ে, যার ফলশ্রুতি রূপে হচ্ছে আমাদের মহাবিদ্রোহ শুরু হয়। তো এবং এটাকে বলা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কারণ। বিভিন্ন কারণগুলি থেকে ওপরের যে বিভিন্ন কারণগুলি আলোচনা করলাম এতক্ষণ ধরে, সে কারণগুলি ফলাফল রূপে আমাদের শুরু হয় মহাবিদ্রোহ। কিন্তু মহাবিদ্রোহ শুরু কিন্তু কোনো একটি ঘটনা থেকে না, বিভিন্ন ঘটনাগুলি পর্যায়ক্রম ঘটতে করতে 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 শেষে মহাবিদ্রোহ সূচনা ঘটে। তো এই ঘটনাগুলিকে আমরা আজকে 3টি ভাগে আলোচনা করছি। তো প্রথম ভাগ যেটা পড়ছে বহরমপুর ঘটনা, বহরমপুর ক্ষেত্র। এই বহরমপুরে হচ্ছে 19 নম্বর ব্যাটালিয়ন, অর্থাৎ কি বহরমপুরে যে আমাদের ভারতীয় সেনাদের দ্বারা নির্মিত ইংরেজদের যে ঘাঁটি ছিল তাকে বলা হচ্ছে সেই ঘাঁটির 19 নম্বর ব্যাটালিয়নে কিন্তু এই কার্তুজ কাটা নিয়ে হচ্ছে ইংরেজের সঙ্গে একটা খণ্ডযুদ্ধ ঘটে, যেটাকে বলা হচ্ছে যে মহাবিদ্রোহ সূচনার প্রথম ঘটনা। 2 নম্বর, এটা হচ্ছে 19 নম্বর ব্যাটালিয়ন। দুই নম্বর যেটা হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরে কি হলো, ব্যারাকপুরে ছিল 34 নম্বর ব্যাটালিয়নের একজন সদস্য মঙ্গল পান্ডে। এই মঙ্গল পান্ডে হচ্ছে কি এই কার্তুজ কাটা সংক্রান্ত নিয়ে ইংরেজের সাথে এরা সমস্যা তৈরি হয়। সমস্যা তৈরি হয় তখন হচ্ছে কি এই মঙ্গল পান্ডে ইংরেজদের হিউজেস এবং বাঘে দুজন ইংরেজ উচ্চপদস্থ কর্মচারীকে গুলি করে হত্যা করে। গুলি করে হত্যা করলে তখন কিন্তু সেখানে একটা আমাদের খণ্ডযুদ্ধ শুরু হয় এবং যা ফলশ্রুতি আমরা সকলে জানি পরে মঙ্গল পান্ডের ফাঁসি হয়। এবং এর কিছুদিন পরে এই ঘটনা ঘটেছিল 29শে মার্চ, এবং 29শে মার্চের কয়েক সপ্তাহ পরে তৈরি হয় মিরাট সমস্যা। মিরাটে কি হয়, মিরাটে হচ্ছে কয়েক সপ্তাহ অর্থাৎ 10 মে কি হয় মিরাটে একদল ভারতীয় সৈন্যদেরকে জোর করে বলা হয় যে তাদেরকে ওই গ্রিস কার্তুজ অর্থাৎ এনফিল্ড রাইফেলের জন্য ব্যবহৃত কার্তুজ তাদের দাঁত দিয়ে কাটতে হবে। কিন্তু ভারতীয় সেনারা সেটা কাটতে অস্বীকার করলে সরাসরি কিন্তু ভারতীয়দের সঙ্গে ইংরেজরা যুদ্ধ শুরু হয়ে যায়, এখানে একটা খণ্ডযুদ্ধ শুরু হয়। এমত অবস্থা করে কি ভারতীয় যেসব সেনারা ছিল যারা ইংরেজদের হয়ে কাজ করত তারা ওই মিরাটে অবস্থিত বিভিন্ন জেলগুলো ভেঙে ফেলে, জেলগুলো ভেঙে ভারতীয় কয়েদিদেরকে মুক্ত করে এবং মিরাটে বেশ কিছু ইংরেজ অফিসারদের তারা গুলি করে হত্যা করে। এবং ওই দিনই অর্থাৎ 10ই মে সূর্যাস্তের পর 58 কিলোমিটার দূর দিল্লির উদ্দেশ্যে এরা রওনা দেয়। অর্থাৎ ওই ভারতীয় সৈন্যরা কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় সূর্যাস্তের পর ওই 10ই মে, এবং তারা দিল্লিতে পৌঁছে যায় হচ্ছে 11ই মে। তখন দিল্লিতে ছিল আমাদের ভারতবর্ষের মুঘলদের শেষ প্রদীপ দ্বিতীয় বাহাদুর শাহ। তো তখন এরা অর্থাৎ আমাদের ভারতীয় সৈন্যরা বাহাদুর শাহর কাছে গেলেন, তার প্রস্তাব দিলেন, কিন্তু বাহাদুর শাহ প্রথম কিন্তু প্রস্তাব সম্মত করেননি। কিন্তু পরবর্তীকালে তার স্ত্রী জিনাত মহলের দাবি অনুসারে
তিনি করলেন কি, এই বিদ্রোহের তিনি লিড নিতে প্রস্তুত হলেন এবং তার পরের দিন অর্থাৎ 11ই মে অর্থাৎ ওই দিনের দিনই তাকে ভারতের শাহেনশাহ হিসেবে ঘোষণা করা হলো এবং ওই দিন থেকে কিন্তু ভারতবর্ষে আমাদের যুদ্ধে শুরু হয়ে যায়। তো 11ই মে বাহাদুর শাহ জাফর অর্থাৎ দিল্লিতে অবস্থিত মোগলের শেষ সম্রাটকে যখন শাহেনশাহ উপাধিতে ভূষিত করা হলো এবং তাকে লিডের দায়িত্ব দেওয়া হলো, তখন থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে মহাবিদ্রোহ শুরু হয়ে যায়। কিন্তু এমতো অবস্থায় ভারতবর্ষের কিছু কিছু অঞ্চলে কিন্তু মহাবিদ্রোহের প্রভাব তেমন লক্ষ্য করা যায়নি, যেমন পূর্ববঙ্গ, মাদ্রাজ, পাঞ্জাবের পশ্চিম অংশ, এই কিছু কিছু জায়গায় দেখা যায় মহাবিদ্রোহের তেমন কোনো প্রভাব কিন্তু পড়েনি। কিন্তু আরো কিছু জায়গায় মহাবিদ্রোহের ব্যাপক আকারে প্রভাব বিস্তার করেছিল, সেগুলি আমরা এই চার্টের মধ্যে এক এক করে আলোচনা করব। যেমন দিল্লিতে বিদ্রোহ নেতা ছিলেন বাহাদুর শাহ জাফর অর্থাৎ মোগলের শেষ সম্রাট এবং তার কমান্ডার ইন চিফ ছিলেন হচ্ছে ভগৎ খান অর্থাৎ ইনি ছিলেন 82 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ। তাই তিনি ভগৎ খানকে সামনে রেখে তিনি যুদ্ধ করেছিলেন। কিন্তু এই যুদ্ধ অর্থাৎ দিল্লিতে ইংরেজ সেনাপতি নিকেলসন এই বিদ্রোহ দমন করেছিলেন এবং কড়া হাতে দমন করেছিলেন। এই বিদ্রোহে যখন দিল্লিতে বাহাদুর শাহ হেরে গেলেন, তখন বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন করা হলো এবং তিনি রেঙ্গুনে থাকা অবস্থায় তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দ্বিতীয় কানপুরে নানা সাহেব তাঁতীয় টুপি দুজনে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এবং খুব গুরুত্বপূর্ণ রোল এখানে এরা দুজনে নিয়েছিল এবং এরা এই বিদ্রোহকে দমন করে ক্যাম্প বেল। কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যায়ে তাঁতিয়া টুপি যখন নানা সাহেব যখন দেখলো যে যুদ্ধে তাদের জয়লাভ কোনো মতেই সম্ভব নয়, তখন নানা সাহেব নেপালে পালিয়ে যায় এবং তখন তাঁতিয়া টুপি পালিয়ে এসে রানী লক্ষ্মীবাই অর্থাৎ ঝাঁসিতে তিনি যুদ্ধে যোগদান করেন। 3 নম্বর ঝাঁসিতে ছিলেন লক্ষ্মীবাই ছিলেন একজন হচ্ছে বিধবা স্ত্রী, এনার স্বামী মারা গেছিল। তো ইনি কিন্তু কোনো মতেই লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি মানতে ইনি অস্বীকার ছিলেন, ইনি কোনোভাবেই মানতে চাইছিলেন না। কিন্তু শেষ পর্যায়ে যখন দেখলো যে বিদ্রোহ ছাড়া কোনো উপায় নেই, তখন তিনি কিন্তু মহিলা হওয়া সত্ত্বেও তিনি সরাসরি যুদ্ধক্ষেত্রে তিনি সৈন্যদেরকে লিড দেন এবং পরবর্তীকালে এনার সঙ্গে যোগদান করে তাঁতিয়া টুপি পরবর্তীকালে রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে যোগদান করে এবং এইখানে হিউজস কিন্তু খুব কঠোরভাবে যুদ্ধ দমন করে এবং যুদ্ধ শেষে দেখা যায় রানী লক্ষ্মীবাই কল্পির কাছে অর্থাৎ ঝাঁসিতে অবস্থিত কল্পি যুদ্ধক্ষেত্রে তিনি মারা যান এবং এই মাধ্যমে দেখা যাচ্ছে এবং শেষে হিউজস একটা মন্তব্য করে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের উপর উদ্দেশ্যে যে কি ইনি একজন সত্যিকারের একজন বীর যোদ্ধা ছিলেন। লখনৌতে নেতা ছিলেন বেগম হজরত মহল, ইংরেজ সেনাপতি ক্যাম্পবেল বিদ্রোহকে দমন করেন। 5 নম্বর হচ্ছে এলাহাবাদের নেতৃত্ব দেন লিয়াকত আলী, কর্নেল নীল হচ্ছে দমন করেন। বিহারের জগদীশপুর, এখানে কুনওয়ার সিং এবং অমর সিং কিন্তু বিদ্রোহে যথেষ্ট প্রবল আকারে নেতৃত্ব দেন এবং উইলিয়াম টেলর বিদ্রোহকে দমন করে। তো দেখো এবার হচ্ছে প্রকৃতি বলতে কি, মহাবিদ্রোহকে অনেকে অনেক নামে অভিহিত করেছেন। কে বলেছে জাতীয় বিদ্রোহ, কে বলেছে এটি সামন্ত শ্রেণী বিদ্রোহ, কে বলেছেন এটি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা বিদ্রোহ, আবার কেউ জাতীয় বিদ্রোহ বলেছেন। তো সিপাহী বিদ্রোহ কারা বলেছেন? সিপাহী বিদ্রোহ বলেছেন হচ্ছে মেলসন, লরেন্স, জন লিলি, সৈয়দ আহমেদ খান মতো প্রমুখ ব্যক্তিরা বলেছেন যে এটি একটি সিপাহী বিদ্রোহ, কারণ এরা বলেছেন যে এই বিদ্রোহে মূলত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সিপাহীরা শুধু যোগদান দিয়েছিল। এই মতটা হচ্ছে এনাদের মত। 2 নম্বর জাতীয় বিদ্রোহ মানে কি, এরা বলেছিল অর্থাৎ বীর সাভারকার, ডিসরায়েলি, কার্ল মার্কসের মতো ব্যক্তিত্বরা বলেছিলেন যে এই বিদ্রোহ কোনো শুধু সিপাহীরা নয়, ভারতবর্ষের সম্পূর্ণ অঞ্চলে ভারতবর্ষের কৃষক, ভারতবর্ষের শ্রমিক, ভারতবর্ষের সিপাহীরা এবং ভারতবর্ষের বিপ্লবীরা প্রমুখেরা অর্থাৎ প্রত্যেক মানুষই বিদ্রোহে যোগদান দিয়েছিল, তাই একে বলা হচ্ছে জাতীয় বিদ্রোহ। এবং একে বলে সামন্ত শ্রেণী বিদ্রোহ, অর্থাৎ কি শুধুমাত্র একটি শ্রেণী যাকে বলে সামন্ত শ্রেণী তাই নাকি বিদ্রোহ যোগদান দিয়েছিল বলে একে বলা হচ্ছে সামন্ত শ্রেণী বিদ্রোহ। কে বলেছেন? রজনীপাল দত্ত এবং সুরেন্দ্রনাথ সেন। তো এইবার আমরা দেখব যে এই বিদ্রোহের সাথে সম্পর্কিত কিছু বই অর্থাৎ যেই বইগুলি থেকে বা যে রচনাগুলি থেকে আমরা বিদ্রোহ সম্বন্ধে তথ্য ডিটেলসে জানতে পারি। তো মহাবিদ্রোহ সম্বন্ধে আমরা বিভিন্ন গ্রন্থ থেকে মহাবিদ্রোহের গতি প্রকৃতি, মহাবিদ্রোহের চরিত্র, মহাবিদ্রোহের নৃশংসতা সম্বন্ধে জানতে পারি। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বই হলো 1857 সালে এস.এন. সেন অর্থাৎ সুরেন্দ্রনাথ সেনের বই 1857 যার নাম ছিলেন। আর একটা হচ্ছে কার্ল মার্কসের গুরুত্বপূর্ণ বই ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 to 59। 3 নম্বর হচ্ছে কজেস অফ ইন্ডিয়ান রেভল্ট স্যার সৈয়দ আহমেদ খানের বই এবং 4 নম্বর হচ্ছে খাতুত ই গালিব মির্জা গালিব, এটি একটি কবিতা।
যে কবিতা থেকে আমরা যুদ্ধের নৃশংসতা অর্থাৎ কি এই মহাবিদ্রোহের ফলে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের যে যুদ্ধের নৃশংসতা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই সম্বন্ধে কিন্তু আমরা এখানে এই বইগুলো থেকে জানতে পারি। এবার আমরা দেখব যে মহাবিদ্রোহটি তো কেন বিফল হলো। তো এইবার আমরা দেখে নেবো মহাবিদ্রোহের পরাজয় বা মহাবিদ্রোহে বিফলের পিছনে যেসব গুরুত্বপূর্ণ যেগুলো কারণগুলি বিশেষজ্ঞরা বলেছেন সেগুলি হলো পরাজয়ের কারণ প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে দুর্বল নেতৃত্ব। মানে দেখো আমরা প্রথমে বলেছিলাম যে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে যখন আমাদের ভারতবর্ষের মহাবিদ্রোহের একদম লিড রোলে অবতীর্ণ করানো হয় তখন তার বয়স ছিল 82 বছর বয়স। তো এই বৃদ্ধ মানুষের পক্ষে কখনোই সমগ্র ভারতবর্ষের পরিমণ্ডল বুঝে এই মহাবিদ্রোহকে চালনা করা সম্ভবপর ছিল না। তাহলে এর হচ্ছে দুর্বল নেতৃত্ব। দুই নম্বর যেটা মহাবিদ্রোহের সময়কাল আমাদের ভারতবর্ষের যে খুব বড় বড় যেসব সাম্রাজ্য ছিল যেমন হোলকার সাম্রাজ্য, সিন্ধিয়া সাম্রাজ্য, নিজাম সাম্রাজ্য, কিন্তু এই সব সাম্রাজ্য কিন্তু নেতারা কিন্তু আমাদের মহাবিদ্রোহে কিন্তু ভারতীয়দের পক্ষে যুদ্ধ অবতীর্ণ করেনি, কিন্তু এরা নিরপেক্ষভাবে থেকে পরোক্ষভাবে এরা কিন্তু ইংরেজদের সাপোর্ট দিয়েছিল। অর্থাৎ কি সিন্ধিয়া, হোলকার, নিজাম দের অনুপস্থিতি। তিন নম্বর এবং মহাবিদ্রোহের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখো, আমরা যখন কারণ আলোচনা করেছিলাম ভিডিওর একদম প্রথম দিকে তখন বলেছিলাম যে ডালহৌসি ইনাম কমিশনের ফলে বোম্বাইয়ে প্রায় 20,000 জমিদার তার জমিদারত্ব হারান। এমনকি পরবর্তীতে আমাদের বিদ্রোহের মূল কেন্দ্র অযোধ্যাতে প্রায় 21,000 জমিদার তারা জমিদারত্ব হারান। তেমন দেখা গেল যে আলটিমেটলি ইংরেজরা আসার পরে আমাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জমিদার শ্রেণী। তো অনেকে বলেছে যে এই বিদ্রোহটা ছিল শুধুমাত্র জমিদার শ্রেণীরই বিদ্রোহ, অর্থাৎ এখানে জমিদার ছাড়া অন্য কোনো শ্রেণী সেভাবে অংশগ্রহণ করেনি, যার ফলে হচ্ছে কি আমাদের মহাবিদ্রোহটা কিন্তু বিফলে গেছিল, অর্থাৎ জমিদার শ্রেণীর বিদ্রোহ। এবং 4 নম্বর এবং সর্বশেষ কারণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা, সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা ছিল না। অর্থাৎ আমরা যদি কোনো পরিকল্পনা করি তাহলে তার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকা খুবই দরকার, কিন্তু এই মহাবিদ্রোহের কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল না। অর্থাৎ জমিদাররা চেয়েছিল তার জমিদারত্ব ফিরে পেতে, সৈনিকরা চেয়েছিল তাদের সঠিক তাদের পাওনা মিটিয়ে নেওয়া। এইসব কারণে যে নির্দিষ্ট যেহেতু কোনো লক্ষ্যমাত্রা ছিল না সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মহাবিদ্রোহে কিন্তু পরাজয় স্বীকার করছিল। তো 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় নির্দিষ্ট লক্ষ্যমাত্রার অভাব। এইবার আমরা দেখব যে এই মহাবিদ্রোহ পরাজয় বা মহাবিদ্রোহ আমাদের ভারতীয় পক্ষে তেমন প্রভাব বিস্তার করতে না পারলেও কিন্তু মহাবিদ্রোহের পরিণতি আমরা দেখব, যার যে পরিণতি ফলে কিন্তু ভারতবর্ষের রাজ্য রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটে। তো এবার আমরা সেগুলি তো মহাবিদ্রোহ যখন দেখা গেল মহাবিদ্রোহ আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করলো, কিন্তু প্রভাব কমতে শুরু করলেও কিন্তু মহাবিদ্রোহের যে ফলাফল সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ফলাফল। আমরা সেগুলো এক এক করে দেখিনি। প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের কোম্পানি রুলের অবসান ঘটে। কোম্পানি রুল বলতে কি, অর্থাৎ এতদিন ধরে আমাদের ভারতবর্ষে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছিল, কিন্তু এই মহাবিদ্রোহের এই প্রকাণ্ড রূপ দেখে ইংল্যান্ডের যে মহারানী তিনি দেখলেন যে ভারতবর্ষের মধ্যে এই বিশাল একটা অঞ্চলে বা বিশাল সাম্রাজ্যে ছোট্ট একটা কোম্পানির পক্ষে শাসন করা কোনো মতেই সম্ভব নয়। তাই তিনি নিজ হস্তে অধিকার নিলেন এবং কোম্পানি রুলের অবসান ঘটল। কোম্পানি রুলের অবসান হয় এবং সরাসরি ভারতের যে শাসনভার চলে যায় হচ্ছে ব্রিটিশ রাজ্যে, অর্থাৎ হচ্ছে কি আমাদের মহারানী ভিক্টোরিয়ার কাছে সম্পূর্ণভাবে শাসনভার অর্পিত হয়। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লর্ড ডালহৌসি যে সত্যবিলোপ নীতি প্রয়োগ করে সাতারা, সম্বলপুর সহ অন্যান্য রাজ্য অধিকার করেছিল সেগুলো বলা হয় যে সত্যবিলোপ নীতি প্রত্যাহার করা হবে, অর্থাৎ কি সত্যবিলোপ নীতি বাতিল হয়ে যায়। মহাবিদ্রোহ সময়কাল পর্যন্ত ভারতবর্ষে গভর্নর জেনারেলের শাসনকাল ছিল, অর্থাৎ কি
আমরা কি বলেছি, মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিল হচ্ছে কি লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং কিন্তু হচ্ছে আমাদের শেষ গভর্নর জেনারেল হিসেবে পরিণত, অর্থাৎ কি গভর্নর জেনারেল পদটি ভাইসরয়ে রূপান্তরিত হয়, ভাইসরয় পদের সৃষ্টি হয়। চার নম্বর খুব গুরুত্বপূর্ণ, ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ কি ব্রিটিশ সরকার দেখলো যে ভারতবর্ষের মধ্যে এত প্রকাণ্ড একটা সাম্রাজ্য, যেখানে হিন্দু এবং মুসলিম উভয় বন্ধুত্বপূর্ণ অবস্থায় অবস্থান করে, সে মধ্যে অবস্থায় কোনো মতেই এই এত প্রকাণ্ড দেশকে একবার শাসন করা সম্ভব নয়, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল। তো এই যেগুলো দেখলাম, এই ফলাফলগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছিল ভারতবর্ষের পরিবেশ পরিস্থিতিতে। তো এই হলো আমাদের মহাবিদ্রোহ সংক্রান্ত আজকে আমাদের পড়াশোনা। তো এই যে আলোচনাগুলো করলাম, বিভিন্ন অংশ থেকে কিন্তু এখানে প্রচুর শর্ট কোশ্চেন আসতে পারে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবে, ভালো করে দেখবে। তো আজকে যদি আমাদের এই লেসন যদি সবাই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলির জন্য।